আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আজকে আমি রসায়নের ৪র্থ অধ্যায় পর্যায় সারণীর যাবতীয় বইতে যে টপিকগুলো আছে এবং নট অনলি ইম্পর্টেন্ট গুলো বেছে বেছে দিছি। এখানে এ টু জেড সকল টপিকই আছে ৪ অধ্যায়, এবং আমি বলে দেবো যে কোনগুলো এক্সামে ভালো করে আসে, কোনগুলো ভালো করে পারা লাগবে, সেগুলো দেখাবো। তবে এখানে আমি পুরোটা অধ্যায় একবারে করে রিভিউ দেওয়ার জন্য এ টু জেড এখানে সাজানো আছে। যদি পড়েন তাহলে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যে টপিকগুলো আছে এর বাইরে কোনো কিছু নাই। চলুন শুরু করা যাক। ফার্স্টে আসছে পর্যায় সারণী। এখন পর্যায় সারণী জিনিসটা কি? আমরা জানি যে পর্যায় সারণীর ক্ষেত্রে যে মৌলগুলো আছে বা 1 থেকে 118 পর্যন্ত মৌল আছে, আমরা যেমন এই যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এগুলো পড়ি, এগুলো কি আছে 118 পর্যন্ত আছে। এখন সহজে কিন্তু 1 থেকে 118 পর্যন্ত কি সহজে মনে রাখা সম্ভব? আমাদের দ্বারা তো পসিবল না। এইটার জন্য একটা ছক প্রদান করা হয়, ছকের মতো। যেটা আপনাদের বইটা দেখায় সিমিলারলি, হয়তো আশা করি দেখতে পারবেন। এই যে সিমিলারলি যে বক্সটা আছে, এইটাই টোটাল হচ্ছে কি পর্যায় সারণী। পর্যায় সারণীর ক্ষেত্রে আপনার কি আছে, গ্রুপ আছে, সারি আছে, সব বিস্তারিত বলবো। এখন আমি পর্যায় সারণী জিনিসটা জাস্ট একটা দেখেছেন, একটা পিরিয়ডিক টেবিল। এই টেবিলটার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো যে কোনটা কোন গ্রুপে আছে। যদি একটা গ্রুপ বলে তাহলে ওই গ্রুপের মৌলগুলো সব নির্দিষ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমি পরবর্তীতে আবার আসতেছি। এখন আছে পর্যায় সারণীর ইতিহাস। ইতিহাসে বলতে ফার্স্ট বিজ্ঞানী ল্যাভেইশিয়ে 1833 সালে সর্বপ্রথম এই পর্যায় সারণী নিয়ে তিনি গবেষণা শুরু করেন, এবং তিনি এটা নির্দিষ্টভাবে একটা চর্চায় রাখেন যে কিভাবে কি করা যায়। তিনি কিছু সংখ্যক মৌল, তখন 118 পর্যন্ত মৌল ছিল না, কিছু সংখ্যক মৌল নিয়ে তিনি বিশ্লেষণ করতে থাকে। কিন্তু যেহেতু তখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়নি এবং পারমাণবিক ভরও এইভাবে আবিষ্কার হয়নি, তখন তিনি কি করেন, কিছু কয়েকটা মৌলকে ধাতু এবং অধাতুতে বিভক্ত করে দেন। পরবর্তীতে যখন যে মেন যিনি অর্থাৎ মেন্ডেলিভ কি করেন, সর্বপ্রথম একটা পর্যায় সারণী আবিষ্কার করেন। সেটা 63টা মৌল ছিল তখন, 118 পর্যন্ত তখনও আবিষ্কার কিন্তু হয়নি। এই 63টা মৌল নিয়ে তিনি কিন্তু পর্যায় সারণী একটা ছক বানান। এখন যেটা দেখছেন এখনকার মতো না, সেটার একটা কাহিনী ছিল। তার আগে জিনিসটা জানতে হবে, বিজ্ঞানী ডোবের আইন। এমনি জাস্ট এগুলো জেনে রাখেন, এমসিকিউ ক্ষেত্রে দিতে পারে। এই ডোবের আইন পারমাণবিক ভর সংখ্যা আবিষ্কার করেন। কি করেন? পারমাণবিক ভর। ভর জিনিসটা কি জানি, আগের দিন দেখাইছিলাম। এই যে সোডিয়াম, যদি মনে করেন যে এখানে যেটা থাকে না 23, উপরে যেটা থাকে, যে ভর সংখ্যাগুলো আবিষ্কার করেন। এইটা মেবি আপনার 1829 সালে ডোবের আইন আপনার পারমাণবিক ভর সংখ্যার একটা ধারণা দিন। এই ভর সংখ্যার ভিত্তিতে মেন্ডেলিভ 63টা মৌল নিয়ে একটা পর্যায় সারণী বানান। কিন্তু এইটা বানালে তিনি কিছু প্রবলেম লক্ষ্য করেন। প্রবলেমটা কি দেখেন, একটা প্রবলেম আপনাদেরও দেখাই, অথবা ত্রয়ী সূত্র বলে একটা জিনিস আসলে এটা আপনারা দেখে নিতে পারেন, এর ভিতরে আসবে। দেখেন, যদি মনে করেন সাপোজ আমি যদি লিখি, এই যে মনে করেন 18 নম্বর আর্গন হয়, তাই না? এই যে 18 নম্বর আর্গন, পরবর্তীতে কি আছে, পটাশিয়াম 19 নম্বর, ক্যালসিয়াম 40 নম্বর। দেখেন এইগুলো তো পরপর আছে, তাই না? কিন্তু এইটার যদি আপনি পারমাণবিক ভর সংখ্যা দেখেন, তাহলে দেখেন আর্গন দেখেন 40, পটাশিয়াম কত 39, আর ক্যালসিয়াম আবার কত 40। তাহলে দেখেন এই যে 40টা আবার সবার আগে চলে এসেছে, আর্গন কিন্তু 40 তাও আগে বসছে, পটাশিয়াম 39 তারপরে পরে বসছে, আবার ক্যালসিয়াম গিয়েছে। তাহলে এই তিনটার মধ্যে একটা কি হয়, একটা প্রবলেম দেখা হয় না? এই যে প্রবলেমটা ফেস হয়, এই ফেসটার জন্য তিনি বুঝতে পারেন যে পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয় তাহলে এটা ঠিকভাবে হয় না। আর মেন্ডেলিভের সময় উনি কিন্তু যে আগে এমন বলতে পারে, আপনাদের এক্সামে দিতে পারে, বলতে পারে যে পূর্বে যে আপনার পর্যায় সারণীর ক্ষেত্রে যে কিভাবে পর্যায় সারণীটা সাজানো হতো, এটা পারমাণবিক ভর অনুযায়ী। আর এখন যদি আরেকটা আপনাদের ক নম্বরে বলতে পারে আধুনিক পর্যায় সূত্র কি, যদি আধুনিক বলে তাহলে সেটা পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয়। পরবর্তীতে যখন বিজ্ঞানীকে মোসলে, আপনাদের বইতে মেবি এত ডিটেইলস দেওয়া নাই, তারপরে জেনে রাখেন, মোসলে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন। এই পারমাণবিক সংখ্যা যখন আবিষ্কার করেন তখন উনি বুঝতে পারেন যে না, এই পারমাণবিক ভর অনুযায়ী সাজানো তো ভুল হচ্ছে। তিনি তখন টোটাল যখন 118টা মৌলই আবিষ্কার হয়ে যায়, তখন তিনি এই যে পর্যায় সারণীর আপনি যেটা দেখছেন বা বইতে একটু আগে আমি যে জিনিসটা দেখালাম, এই পর্যায় সারণীটা সম্পূর্ণভাবে আবিষ্কার করেন। এই যে টোটাল এই পর্যায় সারণী,
এখন এই পর্যায় সারণীর ইতিহাস তো টুকটাক জানলেন, এবার দেখেন এই পর্যায় সারণীর ভিতরে মানে টোটাল যখন 118টা হয়েছে, বিজ্ঞানী মোসলে 1913 সালে পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পরবর্তীতেই মেন্ডেলি পারমাণবিক সংখ্যা অনুযায়ী এটা সাজান। আর আধুনিক পর্যায় সূত্রটা কি, এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাতে হবে, আর পূর্বে কি ছিল পারমাণবিক ভর অনুযায়ী। আচ্ছা যাই হোক, দেখেন এবার যদি আমি আসি সেকেন্ড পয়েন্টে, অর্থাৎ পর্যায় সারণীর বিভিন্ন বৈশিষ্ট্য। আপনাদের এটা দেখালে অনেক বেটার হবে, আমার তো বোর্ডের ভাবে আঁকানো সম্ভব হয়নি। দেখেন টোটাল যদি আমরা দেখি, এইদিকে যেটা আছে উপর থেকে নিচ পর্যন্ত যেভাবে আছে, যে 1 2 3 4 যেভাবে আছে, দেখেন 18 পর্যন্ত আছে, অর্থাৎ এই গ্রুপ সংখ্যা উপর থেকে নিচে এইভাবে যেগুলো গিয়েছে, আর এইগুলোকে বলবে হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে পর্যায় সারণী গ্রুপ টোটাল কয়টা আছে, 18টা গ্রুপ আছে কিন্তু। আর এইদিকে তো সারি বরাবর এইভাবে গিয়েছে যেগুলো আছে, এগুলো সারি বরাবর আছে টোটাল 7টা, অর্থাৎ পর্যায় সারণী গ্রুপ 18 এবং সারি আছে হচ্ছে 7টা। এবার দেখেন ইউজুয়ালি যদি তাকান প্রত্যেকটা সারিতে, তার মানে দেখেন প্রথম গ্রুপটা বাদে, সরি প্রথম পর্যায়টা বাদে, প্রথম পর্যায়ে শুধুমাত্র মৌল আছে কয়টি দেখেন তো, এই যে শুধু হাইড্রোজেন আছে আর হিলিয়াম আছে, অর্থাৎ 2টি আছে। আর যদি মনে করেন যে পরবর্তী আসেন 2 আর 3 নম্বরটা যদি দেখে তাকান, 2 আর 3 নম্বরটা অ্যাক্টিভের মৌল আছে। বাকি যে গ্রুপ যদি দেখেন 4 এবং 5 যদি এগুলো দেখান, তাহলে টোটাল দেখেন যে 18টা করে মৌল আছে। কিন্তু 6 আর 7 নম্বরে যখন যায়, এদের একটা আলাদা নাম আছে, অ্যান্থেনাইট। এই দেখেন আলাদা করে 6 আর 7 নম্বর, একটা আছে ল্যান্থেনাইট, একটা অ্যাক্টিনাইট বলে দুইটা পর্যায় আছে এক্সট্রা। এখন এই 6 আর 7 নম্বর গ্রুপে থাকার কথা ছিল কয়টা, 18টা, কিন্তু এদের আরো এক্সট্রা মৌল আছে, আরো এক্সট্রা 14 টাইপের মৌল আছে। যদি তাহলে আমি বিশ্লেষণ করি, তাহলে 6 নম্বর পর্যায়ে আর 7 নম্বর পর্যায়ে টোটাল আছে কয়টি, 32টি করে মৌল, 32 টাইপের মৌল। 1 নম্বর পর্যায়ে দেখলেন কয়টা, যদি আপনাদের বিশ্লেষণ করি, এমসিকিউ ক্ষেত্রে দেয় মাঝে মাঝে, সরি, তাহলে 1 নম্বর যখন পর্যায়ে দেখলেন আপনি, 1 নম্বর পর্যায়ে দেখলেন মৌল আছে 2টা, আর 1 নম্বর পর্যায়ের ক্ষেত্রে, আর 2 আর 3 নম্বর পর্যায়ের ক্ষেত্রে কয়টা আছে, 8টা করে আছে। আর যদি 4 আর 5 এ যান সেই ক্ষেত্রে কয়টা, 18টা। আর যখন 6 আর 7 এ যাবেন আপনি, তখন দেখছেন টোটাল আছে কয়টা, 32। এই টোটাল যদি আপনি সবগুলো অ্যাড করেন, যোগ গুণ ভাগ গুণ যদি করেন, তাহলে যোগ গুণ করলে দেখবেন যে টোটাল 118টা মৌলই আছে। জাস্ট এমসিকিউর জন্য জেনে রাখতে পারেন, তার জন্য কোনো কিছু ইম্পর্টেন্ট না। এবার যে মেইন যে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, গ্রুপ নির্ণয় এবং পর্যায় নির্ণয়। এখান থেকে যদি এবার থেকে কোশ্চেন নেই 100% আসবে, হয় বলবে গ্রুপ নির্ণয় করে দেখো, পর্যায় নির্ণয় করো, মাস্ট, এইটা আপনাদের শিখতেই হবে। বাকি যা দেখালাম এগুলো জাস্ট মনে রাখতে পারেন এমসিকিউ এর জন্য, তার বেশি কিছু না, অথবা ক নম্বরের জন্য, এই জাস্ট। এখন যে জিনিসটা দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, বলবে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করো। গ্রুপ পর্যায় বলতে কি, সাপোজ এরকম আপনাকে অ্যালুমিনিয়াম আছে, এখন অ্যালুমিনিয়ামের গ্রুপ কত আর পর্যায় কত, আমি যদি এখানে তাকাই তাহলে দেখেন এটাকে 13 নম্বর ইয়েতে আছে অ্যালুমিনিয়াম। আর পর্যায় বলতে কি, এদিকে দিক তাকান কয় নম্বর সারিতে আছে, 3 নম্বর সারিতে, তাহলে পর্যায় 3 গ্রুপ 13। এটা তো আমি বই দেখে বলতে পারি, কিন্তু ক্লাসে আপনাকে তো এক্সামে বই দিবে না, তাই না? তাহলে আপনি কিভাবে বলবেন, লুকিয়েও তো কিছু দেখতে পাচ্ছেন না। এখন একটা কাজ করতে পারেন, দেখেন সাপোজ আমি কিছু দেখাই, এখান থেকে আপনি করতে পারেন। সাপোজ মনে করেন সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, আরেকটা দিই পটাশিয়াম দিই, এই 4টা মৌল আছে। এখন আপনাদেরকে বললাম গ্রুপ পর্যায় নির্ণয় করো। গ্রুপ আর পর্যায় কিভাবে করবেন, ফার্স্টে পর্যায়, পর্যায় খুবই সহজ, খুব ইজিলি করা যায়। পর্যায়টা কিভাবে করা যায়, পর্যায় থেকে দেখেন আমি সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস যদি করি, তাহলে এখানে কত আছে, পারমাণবিক সংখ্যা 11 জন, ইলেকট্রন বিন্যাস কি হয় 1s2 2s2 2p6 3s1, এটা কিন্তু হয়ে গেল, তাই না? একটা জিনিস দেখবেন, সবথেকে বড় যে সংখ্যাটা হবে, অর্থাৎ 1s 2s, এটা দেখছেন না, সবচেয়ে লাস্ট সংখ্যাটা কত বড় বলেন তো, এখানে 3 না, অর্থাৎ প্রধান শক্তি স্তর সবচেয়ে বড় কত, 3। যেহেতু 3, এই 3 হবে এর কি পর্যায়, তাহলে পর্যায় কিন্তু আমি সহজে এটা বলে দিতে পারি, এটা পর্যায় কত, পর্যায় হচ্ছে 3। যে কোনো কিছু পর্যায় আমি দেখেই বলতে পারি, লাস্ট পর্যন্ত যাবো ইলেকট্রন বিন্যাস, যে দেখবো বড় সংখ্যাটা কত, জাস্ট সেটাই করে দেবো, এটা ওই পর্যায়। কিন্তু গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কিছু প্যাসেজ, গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে দেখতে হবে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটি কোন কক্ষপথে প্রবেশ করেছে। লাস্ট কক্ষপথে আমি দেখতেছি এস এ গিয়েছে, শুধুমাত্র এস, 3s আছে, তার মানে কি এস এ যায়নি। যদি শুধুমাত্র এস এ যায়, তাহলে তার গ্রুপ সংখ্যা যতই গিয়েছে ততই হবে। যত গিয়েছে বলতে কি,
দেখেন এসে গিয়েছে, ইয়ে কয়টা ছিল, ইলেকট্রন কয়টা ছিল, একটা ছিল না। শেষ কক্ষপথের ইলেকট্রনটা যদি এসে যায়, শুধুমাত্র এস অরবিটালে যায়, এবং মোট যদি ইলেকট্রন সংখ্যা যা থাকবে সেটাই তার গ্রুপ সংখ্যা। এসে যেহেতু 1 আছে তাহলে এর গ্রুপ সংখ্যা কত 1, যদি 2 থাকতো তাহলে 2। যেমন ম্যাগনেসিয়ামের যদি আপনি করেন, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখেন সেম, এটা যদি দেখাই, এই দেখেন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম যদি একটা বের করে দেখে আপনার 1s2 2s2 2p6 3s2, দেখেন এর ক্ষেত্রে পর্যায় তো বুঝছি, পর্যায় কি সিমিলারলি 3 আছে তাই পর্যায় কত হবে 3 হবে। কিন্তু যদি আপনি এখানে কি করতে চান, গ্রুপ নির্ণয় করেন, গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এখানে দেখছেন যে লাস্ট কক্ষপথের ইলেকট্রনটি s অরবিটালে গেছে, ঠিক আছে, কিন্তু এখানকার ক্ষেত্রে ইলেকট্রন আছে কয়টা, দুইটা, তাহলে a এর মনে করেন যে আপনার কি বলে গ্রুপ, তাহলে কত হবে, গ্রুপ হবে 2, পর্যায় 3 গ্রুপ 2। এইভাবে সিমিলারলি আপনি গ্রুপ এবং পর্যায় বের করবেন। এটা তো এসে গেল, তাই আরো কিছু আছে, আরো কিছু বলতে কি অন্য কিছু হতে পারে না, সাপোজ এস বা অন্য কোনো অরবিটালে যেতে পারে। কিভাবে, যদি আমি মনে করেন আপনার কি বলে অ্যালুমিনিয়াম বের করি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয় দেখেন তো, অ্যালুমিনিয়াম আমরা জানি কত 13, তাই না, তাহলে ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p1। দেখেন এর কিন্তু লাস্ট কক্ষপথ, এই দেখেন এটা তো 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, এটা 3 নম্বর কক্ষপথ, 3 নম্বর অর্থাৎ শেষ কক্ষপথ কোনটা, 3 নম্বরটা, 3 নম্বরে এটা এস আর পি তে গেছে। এস আর পি তে যদি যায় তাহলে তার কন্ডিশনটা কি হবে, এস আর পি তে যে ইলেকট্রন আছে দুটো যোগ করবেন, করে এর সাথে 10 যোগ করা লাগবে। অর্থাৎ এখানে ইলেকট্রন কয়টা আছে দেখেন, এই দেখেন এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে কি করবেন, এই দেখেন সূত্র আছে 2 + 1, অর্থাৎ যে দুটো ইলেকট্রন আছে এই দুটো যোগ করা লাগবে, এর সাথে করে নিয়ে 10 যোগ করতে হবে, এটা হচ্ছে সূত্র। তাহলে কত হলো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে, দেখেন 2 আর 1 3, 3 আর 10 13, এটাই কিন্তু কি দাঁড়ালো গ্রুপ। আর পর্যায় নির্ণয় সবগুলো সেম, পর্যায় বলতে কিন্তু সবচেয়ে বড় সংখ্যা কত 3, তাহলে এই পর্যায় কত, পর্যায় 3, পর্যায় কোনো আলাদা নাই, পর্যায় 3 হবে, মানে যা হবে সেম, পর্যায় নির্ণয় সবগুলোই সেম, কিন্তু শুধু দেখতে হবে লাস্ট কক্ষপথে যদি এসপি তে যাই তাহলে এই দুটো যোগ করে নিয়ে 10 যোগ করা লাগবে এস আর পি তে গেলে। আরেকটা কি দাঁড়ালো, শুধু এস এ গেলে যেটা থাকবে সেটাই তার গ্রুপ নির্ণয়। আরেকটা হতে পারে এস আর ডি তে যেতে পারে না, এস আর ডি বলতে কি 20 এর উপরে যে মৌলগুলো এগুলো তো ডি তে যেতে পারে, তাই না, এগুলো ক্ষেত্রে আমি আবার দেখাবো, টেনশন করার দরকার নেই। যদি এস আর ডি তে যাই, সিমিলারলি ডি তে যায় এমন একটা মৌল কি হতে পারে, সাপোজ মনে করেন যে কি হতে পারে, আচ্ছা আমি একটা ধরে নিলাম, সাপোজ স্ক্যান্ডিয়াম 21sc, কত হয় 21, ইলেকট্রন বিন্যাস করলে কি হয় 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কি হয় 3d1 4s2, দেখেন 2 আর 2 4, 4 আছে 10 12 18 19 আর 2 21 হয়ে গেছে। ওই এর আগে গুলো মিলেছে কিনা তো একটু দেখা দরকার আছে, তাই না। ফার্স্ট টাইম কি করছিলাম, সোডিয়াম করছিলাম, এটা সোডিয়াম, দেখছেন সোডিয়ামের ক্ষেত্রে পর্যায় কত বলেছি, এদিকে দেখেন, দেখেন এখানে আছে কত 3, পর্যায় কিন্তু 3, পর্যায় আছে 3, আর গ্রুপ সংখ্যা কত 1। ম্যাগনেসিয়াম যখন বলেছি পর্যায় দেখেন 3 আছে, গ্রুপ সংখ্যা কত গিয়েছে, গ্রুপ সংখ্যা কিন্তু 2, দেখেন গ্রুপ সংখ্যা 2 ঠিকই আছে। কিন্তু যদি অ্যালুমিনিয়ামে যায়, অ্যালুমিনিয়াম কত, দেখেন পর্যায় কিন্তু 3ই আছে এবং গ্রুপ সংখ্যা কত 13, তা আমাদের কিন্তু 3 আর 13 এটা কিন্তু হয়েছে না, এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু মিলে গিয়েছে। এখন আমি কি করছি, স্ক্যান্ডিয়াম করব। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে দেখেন এই সব বললাম পর্যায় নির্ণয় মানে কি সবচেয়ে বড় যে সংখ্যাটা, তাহলে কিন্তু সবচেয়ে বড় কোন কক্ষপথে গেলে দেখেন 4 অরবিটালে যায়নি, তাহলে পর্যায় কত হবে, পর্যায় কিন্তু ডাইরেক্টলি বলতে পারি পর্যায় 4। কিন্তু এই দেখতেছি শিশির যে কক্ষপথ আছে লাস্টে যে যাচ্ছে এইটা ডি আর এস এ প্রবেশ করেছে, কোথায় গিয়েছে, ডি আর এস এ, ডি আর এস এ যদি যায় সেই ক্ষেত্রে এখন আপনারা তো বলতে পারেন এটা তো 3D এটা 4s, তাহলে কেন ডি আর এস এরকম হচ্ছে, আপনাদের মাথায় এই কোশ্চেনটা আসতে পারে না, আসতেই তো পারে। কারণ একটা জিনিস দেখেন, যদি মনে করেন শেষ কক্ষপথের দিকে আপনি ভালোই জানেন যে এখনো পর্যন্ত কিন্তু ডিটা কি বলি, এই যে 4s2 হলো ঠিক আছে, 3d1 লাস্টের যে দুইটা কক্ষপথ অর্থাৎ 3d আর 4s এর ক্ষেত্রে এইগুলো কিন্তু একটা অপরটাকে ধারণ করে কি স্থিতিশীল অস্থিতিশীল পূরণ হতে পারে। সো লাস্টে যদি দেখেন ডি আর এসে গিয়েছে তাহলে এই দুইটা সিমিলারলি নেবেন, সিমিলারলি একই কক্ষপথ হিসেবে বিবেচনা করবেন। তাহলে এখানে ডি তে আছে একটা, এস এ আছে দুইটা, তাহলে কি করবেন এস আর ডি যোগ করা লাগবে, এস এর যে কক্ষপথের ইলেকট্রন না ডি কক্ষপথের দুটো যোগ করবেন, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়, এর গ্রুপ কত হবে, তার মানে 3।
1+2 3। এখন যদি আমি সিমিলারলি মিলাই স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, তাহলে দেখবেন যে এরকম পর্যায় সংখ্যা 4 এবং গ্রুপ সংখ্যা কত হয়েছে 3 হয়েছে, কিন্তু তাহলে কিন্তু সিমিলারলি ঠিকই আছে। আই থিঙ্ক এটাও বুঝছেন। এটা কিন্তু গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, মাস্ট বি কিন্তু আপনাদের মনে থাকতেই হবে। যদি মনে না রাখেন তাহলে কিন্তু পারবেন না, মনে রেখেন। অথবা আরো 3D 4S এর ক্ষেত্রে একটু ক্লিয়ার করি। 3 আর যদি d এর মান দেখেন, s এর মান 0, p এর মান 1, d এর মান কত? d এর মান 2, তাহলে 3 + 2 করলে কিন্তু 5 হয়। আর 4s বলতে কি 4 + 0, তাই না? n + n এর মান, তাহলে 4। দেখেন আগে অরবিটালটা কিন্তু 4ই আসছে, পরে যে d আসছে না, কিন্তু এখানে সাজানোর জন্য আমরা কি করছি, d অরবিটালটা আগে লিখেছি, এইজন্য s আর d কে করতে একসাথে যোগ করতে হয়। এটাই কিন্তু হচ্ছে নিয়ম। আচ্ছা, নেক্সট যে জিনিসটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 3 মার্কের জন্য মাস্ট দিবে। গ নম্বরে এখান থেকে পাবেন, এই অধ্যায় থেকে আসবে, গ তে মাস্ট আসবে। আর বাকিগুলো যা একটু একটু দেখবেন, ওইগুলো দেখবেন যে ক বা খ এর জন্য। আমি বলে দেবো কোনগুলো ইম্পর্টেন্ট বা কোনগুলো না। আচ্ছা, একটা জিনিস বলেছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, বেসিক ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে কি, দেখেন 1 নম্বর গ্রুপে যে মৌলটা আছে, যেগুলো আছে আর কি, যদি আপনাকে দেখায় 1 নম্বর গ্রুপে প্রত্যেকটা মৌল দেখেন, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম যেগুলো আছে, প্রত্যেকটা মৌলই সর্বশেষ কক্ষপথের একটা করে ইলেকট্রন দান করে। একটা দান করে মনে করেন এনে আছে না, এনে প্লাস আয়নে পরিণত হয়। প্রত্যেকটা যেগুলো আছে, সোডিয়াম বলেন, পটাশিয়াম বলেন, প্রত্যেকটাই। কিন্তু একমাত্র যে হাইড্রোজেন আছে, এ কিন্তু মৌল আছে একটা দান করবে, কে দান করলে তো থাকবে না, হাইড্রোজেন করে না। না করা সত্ত্বেও 1 নম্বর গ্রুপটা আমরা কি জানি, ক্ষার ধাতু বা ধাতুর মধ্যে যেহেতু বৈশিষ্ট্য প্রকাশ করে, তা হাইড্রোজেনকে একই রাখা হয়। এইটা একটা। আরেকটা কি দেখেন, গ্রুপ 18 মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলে। প্রত্যেকটা মৌল, এই যে আপনার বলেন হিলিয়াম বলেন, নিয়ন বলেন, আর্গন বলেন, ক্রিপ্টন বলেন, জেনন, যেগুলোই আছে, প্রত্যেকটা মৌলের সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। কিন্তু হিলিয়ামের ক্ষেত্রে আছেই তো 2টা, তাই না? 1 নম্বর কক্ষপথ 2টা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু ওর আছেই তো 2টা, এটা কিন্তু 8টা নাই। তারপরেও যেহেতু 1 নম্বর কক্ষপথে 2টা থাকার রুলস এবং ও 2টাই রাখতে পারে, সেই জন্য এই হিলিয়ামটাও কি হবে, নিষ্ক্রিয় মৌল। তো সেই দুটো একটু ব্যতিক্রম। না থাকা সত্ত্বেও যেহেতু তাদের মতো বৈশিষ্ট্য প্রদান করে, সেজন্য এটা বলেছে ব্যতিক্রম। তাহলে জাস্ট 1 নম্বর কক্ষপথের এই যে কি বলে হাইড্রোজেন, আর 18 নম্বর গ্রুপের হিলিয়াম, এই দুটাই। এবার একটু কিছু জিনিস আছে, বলছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। একটা আছে ধাতব ধর্ম, আর একটা অধাতব ধর্ম। ধাতব অধাতব বলতে কি, অর্থাৎ ধাতব ধর্ম এরকম, যদি কোনো পদার্থকে শব্দ মনে করেন আপনি, তাতে এমন পারে আঘাত করলেন, তাহলে শব্দ শোনা যায় বা চকচক করে, এগুলো ধাতব ধর্মের বৈশিষ্ট্য। আর অধাতব মানে কি, চকচক করবে না এবং আপনি কোনো কিছুতে আঘাত করলে সেটা শব্দ করবে না, এটাই হবে কি অধাতব ধর্ম। এটা গেল, জাস্ট মনে রাখতে পারেন, খুব ইম্পর্টেন্ট না। একটা মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, একটা বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা কি আছে, এটা মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করেন যত স্টার পারেন তত স্টার দিয়ে রাখেন, এই অধ্যায় দেবেই 3 স্টার 4 স্টার 5 স্টার 10 স্টার। আর এই যে জিনিসগুলো আছে, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সেকেন্ড খুব ভালো করে, বাকিগুলো অটো হয়ে যাবে। কিভাবে আমি বলছি, একটা খুব ভালো করে শিখে নেন, বাকিগুলো সব অটো হবে। অটো বলতে কি, একদম ফার্স্টে আপনি দেখেন, ইনশাআল্লাহ আজকে বুঝাবো, আপনাদের আর কোনো ট্যাক্স লাগবে না। প্রথমে জিনিসগুলোকে একটু বুঝাই দিই। ফার্স্টে যে জিনিস আছে, পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। আকার বলতে সাপোজ যদি মনে করেন আমি সোডিয়ামের ক্ষেত্রে দেখেন, একটু আগে লিখছিলাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আচ্ছা লিখি অ্যালুমিনিয়াম, আপনারা তো বুঝেন, তাহলে কি পটাশিয়াম, এগুলো সব লিখছিলাম। দেখেন আকার জিনিসটা কি, এই যে সোডিয়ামে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, দেখেন প্রথমটায় 2টো থাকে, পরেরটাই কি 8টা থাকে। ইলেকট্রন তো সিমিলারলি এইভাবে থাকে, তাই না? আর লাস্ট কক্ষপথে পাই একটা। অর্থাৎ বলছে পারমাণবিক ব্যাসার্ধ বাইরে, দেখেন মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস বা নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের সাথে লাস্ট কক্ষপথের কি দূরত্ব, এটাই কি ব্যাসার্ধ না? এখান থেকে কতটুকু দূরত্ব, এটা ব্যাসার্ধ। কেন্দ্র থেকে লাস্ট কক্ষপথ পর্যন্ত ব্যাসার্ধটা বোঝাচ্ছে। আকারটাও ঠিক তাই বোঝাবে। অর্থাৎ এই যেখানে প্লাস আয়ন থাকে আর ইলেকট্রন গুলো কি সব মাইনাস আয়ন না, এই প্লাস আয়নের সাথে ইলেকট্রনের যে আকর্ষণটা, এইটাই আকারটা কি হবে, কোন বড় হবে না চিকন হবে, কেমন হবে। দেখেন সোডিয়ামের ক্ষেত্রে তো আমি ডিরেক্টলি বলতে পারছি, তাকান এরকম ঘর পাইটা 1টা 2টা 3টা, পর্যায়ে তো 3টা তো জানছি। আরো যখন বড় হবে, সাপোজ পটাশিয়ামের ক্ষেত্রে তো 4টা চলে যাবে, তখন আমি বুঝতেই পারছি পটাশিয়াম 4টা বড়, এটা 3টা। আর আচ্ছা আমি একে দেখি সোডিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করে, এটা আগে পড়ছিলাম, তারপরে দেখাই ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হবে। প্রিভিয়াস ক্লাসে দেওয়া আছে, ক্লাসগুলো আপনারা কিন্তু পড়বেন, সব এডুকেশন পেজে দেওয়া আছে।
যদি না বুঝতে পারেন আমাদেরকে জানাবেন। 3s1 সাপোজ। এবার যদি মনে করেন সিমিলারলি ম্যাগনেসিয়াম বলি 1s2 2s2 2s6 3s2। অ্যালুমিনিয়াম যদি বলি 13 অ্যালুমিনিয়াম। সিমিলারলি সেমই থাকে 1s2 লাস্টে একটা বাড়বে 2p6 3s2 3p1। আরেকটা কি জিনিস লিখছে পটাশিয়াম লিখছে তাই না? পটাশিয়াম কত 19 1s2 2s2 2p6 3s2 3p6 2s1। সিমিলারলি আমি কিন্তু টোটাল করে দেখাইছি। এখন দেখেন একটা জিনিস তো বুঝতে পারছেন, গ্রুপ নির্ণয় পর্যায় নির্ণয় শিখাইছি না? জাস্ট এটা দেখেন, আপনি জাস্ট পর্যায়ের দিকে তাকাবেন। পর্যায় মানে কি, তার এই যে ব্যাসার্ধটা এইরকম হবে। যদি সোডিয়ামের তাকানি পর্যায় কত 3 আছে না, পর্যায় নির্ণয় তো দেখলে বুঝতে পারবেন। ইরো 3 আছে, ইরো 3 আছে, এটা 4 আছে। তাহলে আমি ডাইরেক্টলি যদি সাইডটার তুলনা বলে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ বেশি বা আকার বেশি, একই জিনিস আকার অথবা ব্যাসার্ধ বেশি বলে, তাহলে আপনি ডাইরেক্টলি বলতে পারেন এখানে যেহেতু এটা 4টা দেখছি তার মানে পটাশিয়ামের আকারটা কি সবচেয়ে বেশি। পটাশিয়ামের নিয়ে আমার কোনো প্যাচ হচ্ছে না, পটাশিয়াম বেশি, প্রথমেই বলে দিলাম যেহেতু 4টা পর্যায় আছে, তাই না? এবার বাকি তো ঝামেলা করছে এই তিনটারই তো দেখছি ইরো 3 আছে, ইরো 3 আছে, ইরো 3 আছে। তাহলে কি করে বুঝবো? তখনকার ক্ষেত্রে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি দেখেন, বিশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে দেখেন, এর একটা আছে। আর এই যে যদি ম্যাগনেসিয়ামের জানি এটা এখন 2টা আছে, এর তাহলে একটা, এর গেল 2টা। আর যদি কি বলে আপনার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখেন এর আছে কয়টা 3টা। তবে একটা জিনিস আপনারা বিবেচনা করে বলেন, কোন মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন যার বেশি তার সাথে এই যে প্লাস আয়নের আকর্ষণটা বেশি হবে না কম হবে? মনে করেন মাঝখানে এখানে প্লাস আছে, এখানে অনেক প্লাস রয়েছে যেহেতু নিউক্লিয়াস, এখানে যতগুলো ইলেকট্রন বেশি মানে কি এখানে মাইনাস মনে করেন বেশি, যার যত বেশি তার আকর্ষণটা বেশি হবে না? আকর্ষণ বেশি মানে কি সেটা কি এর সাথে টেনে থাকবে না? টেনে থাকা মানে আকারটা কি হয়ে যাবে ছোট হবে, কারণ দেখেন এক দাগ আছে, তার মানে কি এটা এমন ছোট হয়ে আছে। আকর্ষণ বেশি মানে এমন ছোট হয়ে আছে। তাহলে যার ইলেকট্রন সংখ্যা লাস্ট কক্ষপথে বেশি তার আকারটা কম হবে। যদি একই মৌলের ক্ষেত্রে হয় আর কি, মানে একই পর্যায়ের ক্ষেত্রে হয়, তাহলে এখানে কম বলতে কোনটা দেখেন অ্যালুমিনিয়ামে একদমই কম বলতে পারি, তাই না? তারপরে দেখেন ইয়ার কি আছে, ম্যাগনেসিয়ামের 2টা আছে, তাহলে সিমিলারলি ম্যাগনেসিয়াম। আর তারপরে আরো কার আছে সোডিয়াম, তাই না? এইরকম কিন্তু আমি দেখাতে পারি। তাহলে এখানে সবচেয়ে বড় কার আছে বলতে পারি পটাশিয়াম, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। বা লেখার নিয়ম আমি আরো সহজভাবে বলে দিচ্ছি, আপনারা এটা একটা পড়লে বাকিগুলো পারবেন ইনশাআল্লাহ। একটা বুঝেন ভালো করে তাহলে হয়ে যাবে। তাহলে দেখেন সিমিলারলি এখানে যদি আসেন, দেখেন সবগুলো কোথায় আছে। ফার্স্ট দেখেন সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম। পর্যায় কিন্তু একই, যদি একই পর্যায়ের ক্ষেত্রে হয় দেখেন 3 নম্বর পর্যায়, এদিকে কি বাম থেকে ডানে আসছে না? বাম থেকে যদি ডানে আস্তে আস্তে যাই ইলেকট্রনের সাথে কি হয় বৃদ্ধি পাচ্ছে না? সোডিয়ামের ক্ষেত্রে 11 ছিল, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, তাহলে এক এক করে কিন্তু বাড়ছে। যখনই মনে করেন বাড়বে তাহলে আকর্ষণটা তখন কি হবে বৃদ্ধি পেয়ে যাবে না? বাম থেকে ডানে গেলে কি হচ্ছে ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়তে থাকছে, আর ইলেকট্রন সংখ্যা বাড়া মানে আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে। আকর্ষণ যত বাড়বে আকারটা তত ছোট হবে। অর্থাৎ আপনি লিখবেন একই পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বাড়ার সাথে সাথে আকর্ষণটাও বৃদ্ধি পায়, সেজন্য এদের আকারটা বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় বা কম হয়। আরেকটা জিনিস যদি দেখেন সবকটা 3 নম্বর পর্যায়ের মৌল, কিন্তু পটাশিয়াম কিন্তু 4 নম্বর পর্যায়ের মৌল, অর্থাৎ উপর থেকে নিচে এসে। যদি উপর থেকে নিচে নামে তাহলে কি হয় গ্রুপ সংখ্যা বৃদ্ধি পায় না? গ্রুপ সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার আকারটাও বৃদ্ধি পায়। অর্থাৎ লিখবেন উপর থেকে নিচে নামলে গ্রুপ বৃদ্ধি পায়, আর বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে একটা বললাম ভালো করে শিখেন, বাকিগুলো হয়ে যাবে। বাকিগুলো কিভাবে হবে দেখেন, জাস্ট মনে রাখবেন মাইন্ডেড। একটা সেকেন্ড পরীক্ষা এইভাবে দিতে পারে, পারমাণবিক ব্যাসার্ধের আকার ব্যাখ্যা করে 4টা মৌল দিতে পারে, পরে বলতে পারে আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করে, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। একটা তো মনে করে ফেলেছেন আপনি, এখন আকার বা যে পারমাণবিক ব্যাসার্ধটা বের করতে পারেন। তাহলে বাকি 3টে কিভাবে হবে দেখেন, এই যে এইটা ক্রম যা হলো না, এইটা যা হবে এটা তার বিপরীত হবে। এই তিনটাই বিপরীত। বিপরীত বলতে কি, যদি আপনাকে এক্সামে বলতে আয়নীকরণ শক্তি কি হবে, সিমিলারলি এইভাবে লিখতেন, পারমাণবিক আকারের ব্যাসার্ধ লিখতেন, লাস্ট লাইনে যে শুধু লিখতে এটা তার উপর অপোজিট হবে, তো চিহ্নটা ঘুরিয়ে দেন। অথবা অ্যালুমিনিয়াম আগে দেখেন, অর্থাৎ এখানে যেমন পটাশিয়াম সবচেয়ে বেশি, ওখানে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি হবে, উল্টোটা। সেটাই আয়নীকরণ শক্তি বলে, ইলেকট্রন আসক্তি বলে, বা তড়িৎ ঋণাত্মকতা বলে, যাই বলুক। শুধু প্রথমে কি লিখবেন, ফার্স্ট হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি জিনিসটা কি, কোন একটা পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি লাগে, এটা আয়নীকরণ শক্তি। ফার্স্টে লিখবেন আয়নীকরণ শক্তি কাকে বলে, এটা লিখবেন। লেখার পরে পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা দেখাবেন, ক্রম দেখে লাস্টে লিখবেন যে আমরা জানি কোন কিছু পারমাণবিক
পারমাণবিক ব্যাসার্ধের যে ক্রম বা পারমাণবিক আকারের যে ক্রম সেটা আয়নীকরণ শক্তির বিপরীত হয়। তাই অ্যান্সারটা কি হবে, এটা ঘুরিয়ে দেবেন, হয়তো চিহ্নগুলো এভাবে পরিবর্তন করে দিতে পারেন যা আছে, অথবা আগে অ্যালুমিনিয়াম লিখতে পারেন, তারপরে ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম, তারপরে পটাশিয়াম, উল্টোটাও লিখতে পারেন। জাস্ট সংজ্ঞা লিখবেন। আরেকটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, তাহলে ওইটা যদি এক মোল সরাতে যে পরিমাণ শক্তি লাগে আর এটা এক মোল ইলেকট্রন গ্রহণ করতে যে পরিমাণ শক্তি লাগবে এটা লিখবেন, বা বইতে আরো সুন্দরভাবে সংজ্ঞা আছে দেখে নেবেন। আরেকটা কি আছে, তড়িৎ ঋণাত্মকতা। প্রত্যেকটা পরমাণু কি করে, ইউজারে নিজেদের মধ্যে বন্ধন গঠন করে না, ওই বন্ধন গঠনকালে একটা অপরটার মধ্যে আকর্ষণ করে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, ওইটা তড়িৎ ঋণাত্মকতা। জাস্ট ওই জিনিসটা লিখবেন, সংজ্ঞাটা অনলি লিখবেন, বাকিটা সিমিলারলি এটা দিয়ে লাস্ট লাইনে শুধু উল্টাই দিবেন, তাহলেই কিন্তু হবে, আর কোনো প্যাচ নাই ইনশাআল্লাহ। আশা করছি এটা বুঝছেন। আর এটা ঘ নম্বরে দিবেন, মাস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কত স্টার দেবেন আপনাদের ইচ্ছা, 10টা 20টা 30টা 100টা দিতে পারেন, এসএসসি তে দেবে, এই অধ্যায়তে কোশ্চেন দিবে, মাস্ট এই দুটো পয়েন্ট পাবেন ইনশাআল্লাহ। নেক্সট যে জিনিসটা আছে, বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলো কিছু নাম আছে। ক্ষার ধাতু, ক্ষার ধাতু বলতে কি, আপনাদের বইতে একটা পেজ আছে, এই পেজটা ভালো করে পড়বেন, ও বা ক নম্বরে দিতে পারে। যদি দেখেন শেষে কিছু আগে যে বিভিন্ন এই যে কত নম্বর গ্রুপে, আপনি এটা ফার্স্টে যদি বলতে পারেন, যেমন ক্ষার ধাতুটা যদি বলি, ক্ষার ধাতু কি গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলে, এটা গ্রুপ 1 এর যে মৌলগুলো। আর ক্ষার ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে, ইউজুয়ালি এগুলো কি, ওই যে ধাতুর যে বৈশিষ্ট্যগুলো, আপনার চকচক করে, আঘাত করলে শব্দ হয়, একটা ইলেকট্রন দান করতে পারে, এইগুলো লিখতে হবে। পরে কি আছে দেখেন, ক্ষার ধাতু আছে, মৃৎক্ষার ধাতু আছে, অর্থাৎ গ্রুপ 2 এর যে মৌলগুলো থাকবে, আপনার বইতে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। গ্রুপ 2 এর যে মৌলগুলো থাকে সেগুলোকে কি বলে, মৃৎক্ষার ধাতু বলে। পরে বলছে কি মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু হচ্ছে গ্রুপ 11 যে চারটা মৌল, চারটা মৌলকে এমবি বলে, হ্যাঁ, অর্থাৎ কপার, সিলভার, গোল্ড আর ব্রন্টোজিনিয়াম, এই চারটা মৌলকে কি বলবে আপনার মুদ্রা ধাতু বলে। তারপরে আছে হ্যালোজেন ধাতু, গ্রুপ 17 এর মৌলগুলোকে হ্যালোজেন ধাতু বলে। এবং কেন বলা হয় ওই জিনিসটা পড়ে নেবেন ভালো করে। নিষ্ক্রিয় গ্যাস বলতে কি, গ্রুপ 18 যে মৌলগুলো আছে সেগুলোকে নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ একে কোনো দান করা বা গ্রহণ করার কোনো ইলেকট্রনের প্রয়োজন নাই, এইগুলো। আর লাস্টে কি আছে, অবস্থান্তর ধাতু, অর্থাৎ গ্রুপ 3 থেকে 12 এর মধ্যে যে মৌলগুলো আছে এইগুলোকে কি বলে, অবস্থান্তর ধাতু বলে। আশা করছি এই অধ্যায়ে এমন কোন জিনিস নাই যে জিনিস সম্পর্কে আপনার কাছে ধারণা দেওয়া হয়নি। আপনারা যদি আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে পারেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি এই অধ্যায় থেকে যেভাবে দিক পারবেন, হয়তো একটু মিক্সড হয়তো 4-5 মিলিয়ে দিতে পারেন, যেভাবে আপনারা কিন্তু পারবেন। ইম্পর্টেন্ট কোনগুলো তাও বলছি। আপনার এডুকেশনের ক্লাসগুলো নিয়মিত করুন, পরীক্ষাগুলো দিন, আশা করছি আপনাদের উপকার হবে। ক্লাসগুলো শেয়ার করে দেন, আর ক্লাসের নোটগুলো পারলে করবেন, এগুলো করলে অনেক বেটার। গ্রুপে শেয়ার দিবেন, বন্ধুদেরকেও আমাদের এডুকেশনে জয়েন দিবেন, তারাও যাতে আমাদের ক্লাসগুলো করতে পারে। আমাদের ক্লাসগুলো ফ্রি নেওয়া হয়, সকালে ভালোভাবে ক্লাস নিচ্ছে, আপনারা ক্লাসগুলো করুন। আসসালামু আলাইকুম।